Now we will read our present poem, Poetry of Earth. In this poem, Keats presents his love of nature by asserting that the music or the poetry of nature never perishes. এই কবিতায় কিটস প্রকৃতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন এই বক্তব্য রেখে যে কবিতা বা গান প্রকৃতির কখনো শেষ হয় না। It never perishes. He finds beauty in nature during the harsh as well as soft time. সুন্দর সময়ে এবং কঠিন সময়ে দুটো সময়ই তিনি প্রকৃতির বুকে সৌন্দর্য খুঁজে পান। He finds beauty in both the hot summer sun and the cool shade provided by the trees. তিনি সৌন্দর্য খুঁজে পান প্রখর সূর্য তাপের মধ্যেও, আবার the cool shade provided by the trees. বৃক্ষরাজি গাছেরা যে সুন্দর ছায়া নিয়ে আসে আমাদের জন্য, তার মধ্যেও তিনি সৌন্দর্য খুঁজে পান। Likewise, the winter has its own beauty. ঠিক সেইভাবে শীতের মধ্যেও তিনি তার শীতের যে নিজস্ব সৌন্দর্য তাকে খুঁজে পান। As the frost brings in a silence upon the earth. এমনকি তখনও যখন তুষার চারিদিকে ঢেকে দেয়, and brings in a silence upon the earth, অর্থাৎ পৃথিবীর বুকে একটা নীরবতা নিয়ে আসে। মানুষজনকে রাস্তায় দেখা যায় না, people are not seen around, they take refuge in their household. তারা তাদের বাড়িতে আশ্রয় খুঁজে নেয়। ঠিক তখনও পৃথিবীর ছন্দ, পৃথিবীর গান শেষ হয় না। He finds a warmth, তিনি খুঁজে পান একটা উষ্ণতা in the voice of the cricket, অর্থাৎ ঝিঁঝি পোকার স্বরের মধ্যে। মনে রাখতে হবে, we must remember that the drone of the cricket is rather gloomy or sad. তিনি প্রকৃতির মধ্যে খুঁজে পান the warmth in the voice of the cricket, অর্থাৎ ঝিঁঝি পোকার গানের মধ্যেও তিনি একটা উষ্ণতা খুঁজে পান, এবং সেই ভয়েস অফ দ্য ক্রিকেট কম্পেনসেটস দ্য নামনেস অফ দ্য কোল্ড। শীত যখন সবকিছুকে একদম প্রাণহীন করে তোলে, সেটার ক্ষতিপূরণ যেন করে দেয় এই ক্রিকেটের গান। দ্য বিউটি অফ নেচার লাইজ ইন ইটস ব্যালেন্স। প্রকৃতির যে সৌন্দর্য সেটা এই ভারসাম্য রক্ষার মধ্যেই যেন লুকিয়ে থাকে। সব সময়, সর্বক্ষণ, সব জায়গায় প্রকৃতির সৌন্দর্যকে খুঁজে পাওয়া যায়। দ্য বিউটি অফ নেচার ইজ omnipresent. সব জায়গায় সব সময়ের জন্য সে যেন উপস্থিত থাকে। আমরা প্রথম লাইনটা পড়ি কবিতার। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড when all the birds are faint with the hot sun and hide in cooling trees. A voice will run from hedge to hedge about the new mown mead. The poetry of earth is never dead. I would like to draw your attention to the use of this particular word poetry. এই পোয়েট্রি কথাটা যেভাবে তিনি ব্যবহার করেছেন সেই দিকে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব। পোয়েট্রি, what does this particular word poetry mean? পোয়েট্রি কথাটার অর্থ কি? Poetry means a poem or a collection of poems. একটা কবিতা বা একটা কবিতা গুচ্ছ, তার অর্থ হচ্ছে পোয়েট্রি। আবার পোয়েট্রি মানে হতে পারে, ইট মিনস আ বিউটিফুল অ্যান্ড অ্যান এলিগ্যান্ট কোয়ালিটি। একটা সুন্দর এবং আকর্ষণীয় গুণকেও আমরা বলতে পারি পোয়েট্রি বা কবিতা। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর যে ছন্দ, পৃথিবীর যে গান, পৃথিবীর যে কবিতা, তা কখনো ধ্বংস হয় না। ইজ নেভার ডেড, এই দুটো শব্দ নেভার এবং ডেড, এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। এখানে এই দুটোতেই স্ট্রেস পড়বে, নেভার অ্যান্ড ডেড। পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর গান কখনো শেষ হয় না। দ্য ফার্স্ট লাইন অফার্স এ স্ট্রং অ্যাসারশন। আমাদের এই প্রথম যে লাইনটি, ইট অফার্স এ স্ট্রং অ্যাসারশন, একটা খুব শক্তিশালী বিবৃতি যেন প্রকাশ করছে, দ্যাট দ্য মিউজিক অফ নেচার নেভার পেরিসেস। প্রকৃতির যে গান বা কবিতা
সেটা কখনোই ধ্বংস হয় না। The poetry, you must know, is more rhythmic than prose. Poetry কথাটা এখানে ব্যবহার করা হয়েছে কারণ পোয়েট্রি কি না, ইট ইজ মোর রিদমিক দ্যান প্রোজ। গদ্যের চাইতে পদ্য অনেক বেশি ছন্দে ভরা। ইট ইজ মিউজিক্যাল অ্যান্ড মেলোডিয়াস, ছন্দে ভরা এবং সুরেলা। সো দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস দ্য মিউজিক অফ নেচার। তোমাদের প্রশ্ন পড়তে পারে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ বলতে তোমরা কি বোঝো? তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে এই, দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস দ্য মিউজিক অফ নেচার, দ্য সাউন্ডস অফ নেচার। এই যে মিউজিক আমরা যেটা বলছি, সেই মিউজিকটা আসে কোথা থেকে? হাউ ডাজ নেচার প্রডিউস দ্য মিউজিক? প্রকৃতি কিভাবে এই মিউজিকটা সৃষ্টি করে? দি আনসার ইজ থ্রু দ্য সাউন্ডস অফ নেচার। আর উত্তরটা হচ্ছে এই যে বিভিন্ন শব্দ যেগুলো প্রকৃতির মধ্যে থাকে, সেই শব্দগুলো থেকেই আমরা প্রকৃতির যে পোয়েট্রি অর্থাৎ প্রকৃতির যে গান সেটাকে খুঁজে পাই। সো দ্য পোয়েট্রি অফ আর্থ মিনস দ্য সাউন্ডস অফ নেচার। সুতরাং কবি প্রথমেই বলছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো শেষ হয় না। When all the birds are faint with the hot sun and hide in cooling trees, a voice will run from hedge to hedge about the new mown mead. যখন সমস্ত পাখি, when all the birds are faint with the hot sun, faint means feeling weak and dizzy and close to losing consciousness, প্রায় অজ্ঞান হয়ে পড়া। faint also means fatigued or tired, ক্লান্ত হয়ে পড়া। যখন প্রচন্ড গ্রীষ্ম আসে, সূর্যের আলো, when we are under the scorching heat of the sun, প্রচন্ড প্রখর তপন তাপে, এমনকি আকাশ যখন তৃষায় কাঁপে, তখন আমাদের অবস্থা কেমন হয়? we sweat, ঘেমে যাই আমরা, and we feel tired, এবং আমরা ক্লান্ত বোধ করি। the birds are the nature's musicians, প্রকৃতির গায়ক বা গায়িকা যাই বলি, মিউজিশিয়ানস। তারা কারা? পাখি। এই যে আমি এখন ক্লাস করছি এখানে, আমি শুনতে পাচ্ছি, আই ক্যান হিয়ার এ কুকু সিঙ্গিং আউটসাইড অ্যান্ড অলসো দ্য টুইটারিং অফ সাম আদার বার্ডস। কোকিল পাখি একটি ডাকছে এবং অন্যান্য কিছু পাখির টুইটারিং আমি শুনতে পাচ্ছি। সো বার্ডস আর নেচারস মিউজিশিয়ানস। তো এই নেচারস মিউজিশিয়ানস বার্ডস যারা, তারাও যখন টায়ার্ড হয়ে পড়ে আর ফেন্ট এবং প্রায় অজ্ঞান হয়ে পড়ে উইথ দ্য হট সান, প্রখর সূর্যের আলোয়, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং তারা লুকিয়ে পড়ে গাছের ছায়ায়, এ ভয়েস উইল রান, তখনও একটা কণ্ঠ কিন্তু চলতে থাকে। কোথায়? ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মেড। একটা কণ্ঠস্বর তখনও ছুটতে থাকে, ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মেড। একটা হেজ থেকে আরেকটা হেজ। হেজ কথাটার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড হেজ? দ্য ওয়ার্ড হেজ মিনস এ লাইন অফ বুশেস, অর্থাৎ কিছু ঝোপের সারি। অনেক সময় একটা ল্যান্ড থেকে আরেকটা ল্যান্ডকে আলাদা করার জন্য, to differentiate two lands, a hedge is built carefully. সুন্দর করে একটা হেজ তৈরি করা হয়, a line of bushes. So সেই একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে একটা কণ্ঠস্বর যেন ছুটে বেড়ায়, about the new moon mead. New moon, moon, you know, moon means to cut, mow. So new moon means freshly cut or newly cut, অর্থাৎ সদ্য কাটা। সদ্য কাটা। মিড, ইউ নো, ইজ দ্য পোয়েটিক ফর্ম অফ মেডো। মিড শব্দটার অর্থ হচ্ছে, এটা পোয়েটিক ফর্ম, কাব্যে মিড কথাটাকে ইউজ করা হয় মেডোর সংক্ষিপ্ত রূপ হিসাবে। মেডো, ইউ নো, তৃণভূমি বা ঘাস জমিকে আমরা বলি মেডো। সুতরাং কোন একটা তৃণভূমির
একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে একটা কণ্ঠস্বর ছুটতে থাকে। কখন? যখন সমস্ত পাখি গান থামিয়ে দেয়, সূর্যের প্রচন্ড তাপের কারণে, প্রচন্ড দাবদাহে ক্লান্ত হয়ে they take refuge in the cooling shade of the trees, গাছের যে শীতল ছায়া সেখানে তারা আশ্রয় নেয়, তারা গান গায় না। এমনকি তখনও প্রকৃতির গান বন্ধ হয় না, does not come to an end, কারণ একটা কণ্ঠস্বর তখনও, a voice will run, একটা কণ্ঠস্বর তখনও চলতে থাকে। will run means here will continue, will run here means to continue, অর্থাৎ চলতেই থাকে। from hedge to hedge, একটা ঝোপের সারি থেকে আরেকটা ঝোপের সারিতে। about the new mown meadow, where in the freshly cut meadow, সদ্য কাটা তৃণভূমিতে। প্রকৃতির কাব্য যেন মৃত্যুহীন টান, প্রখর তপন তাপে যবে ক্লান্ত পাখি লুকায় শীতল বৃক্ষ ছায়ে, তবু এক কণ্ঠ রয় জাগি ঝোপ থেকে ঝোপে, সদ্য কাঠা মাঠে করে দান। তখনও সে তার গান কন্টিনিউ করতে থাকে ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মোন মেড। এরপর কবি কি বলছেন? এ ভয়েস উইল রান অ্যান্ড হুজ ভয়েস ইজ ইট, একটা ভয়েস তো চলছে সেখানে, কন্টিনিউ করছে। অ্যান্ড হুজ ভয়েস ইজ ইট, কার কণ্ঠস্বর? দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, ওই কণ্ঠস্বর হচ্ছে ঘাস ফড়িং। দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ সেই কণ্ঠ হচ্ছে গ্রাসহপারের কণ্ঠস্বর, ঘাস ফড়িং এর কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে থাকে। কোনখানে? নিউ মোন মিড, অর্থাৎ ফ্রেশলি কাট ম্যাডো, সদ্য কাটা যে ফসলের ভূমি, সেখানে একটা হেজ থেকে আরেকটা হেজে, ফ্রম ওয়ান হেজ টু অ্যানাদার হেজ। দ্য গ্রাসহপার সং, হি টেকস দ্য লিড ইন সামার্স লাক্সারি, সে ওই সামারের লাক্সারির মধ্যে মূল ভূমিকা পালন করে। সামার্স লাক্সারি, you know, here it means the abundance of summer, and hence comes the conception of pleasurable ease. সামার লাক্সারি বলতে, লাক্সারি কথাটার মানে হচ্ছে বিলাসিতা, প্রাচুর্য। তাহলে গ্রীষ্মের প্রাচুর্যের কথা এখানে বলা হয়েছে। ইন সামার লাক্সারি কথাটি সম্পূর্ণ যে অর্থ প্রকাশ করছে তা হচ্ছে এই দি অ্যাবান্ডেন্স অফ সামার। যদি তোমাদের পরীক্ষায় পড়ে হোয়াট ডু ইউ মিন বাই সামার লাক্সারি, তোমাদের উত্তর হবে বাই সামার্স লাক্সারি অর সামার লাক্সারি কিডস মিনস দ্য রিচ অ্যাবান্ডেন্স অফ সামার, অর্থাৎ প্রকৃতির গ্রীষ্মের যে প্রাচুর্য সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন সামার লাক্সারি কথাটা দিয়ে। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার যে আনন্দ, সেই আনন্দ কখনো শেষ হয় না। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, ফর ওয়েন টায়ার্ড আউট উইথ ফান হি রেস্টস অ্যাট ইচ বিনিথ সাম প্লিজেন্ট উইড। যখন সে ক্লান্ত হয়ে পড়ে, when tired out with fun, he rests at ease, সে খুব কমফোর্টেবলি, at ease মানে হচ্ছে কমফোর্টেবলি, at ease means comfortably or in a relaxed manner, অত্যন্ত সহজভাবে, অত্যন্ত আরাম করে সে একটু বিশ্রাম নিয়ে নেয়। বিনিথ, বিলো, some pleasant weed, একটা উইড that gives pleasure or comfort, একটা উইড যেটা আমাদেরকে আনন্দ দেয় বা স্বাচ্ছন্দ্য দেয়। উইড, ইউ নো, মিনস অ্যান আনওয়ান্টেড ওয়াইল্ড প্ল্যান্টস ফাউন্ড প্লেন্টি ইন এ ম্যাডো। আনওয়ান্টেড ওয়াইল্ড প্ল্যান্টস, যেগুলো অযাচিতভাবে যেগুলো জন্মায়, যেগুলো জন্মালে আমাদের ফসলের ক্ষতি হয়, সেগুলোকে আমরা বলি আগাছা। উইড মানে হচ্ছে সে আগাছা। তো এই গ্রাসহপার যখন ক্লান্ত হয়ে পড়ে আনন্দ করতে করতে, when he becomes tired, he rests at ease, comfortably, সে একটু রেস্ট নিয়ে নেয়,
beneath, below, নিচে, some pleasant wind, pleasant অর্থাৎ that gives pleasure, আনন্দ দেয়, সেরকম একটা উইড, আগাছা, সে আগাছার নিচে সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে নেয়, কিন্তু তার গান কখনো শেষ হয় না। He takes a rest for a while to sing anew, আবার নতুন করে গান শুরু করার জন্য সে একটুখানি যেন বিশ্রাম নিয়ে নেয়। Takes the lead, this particular phrase means to take a position that is ahead of others, অর্থাৎ এমন একটা পজিশন, এমন একটা জায়গা নেওয়া যেটা হচ্ছে অন্যদের থেকে এগিয়ে, or go fast। তাহলে কিটস এখানে বলতে চাইছেন the grasshopper is the first to start singing when all the birds are tired and take refuge in trees। যখন তারা ক্লান্ত হয়ে পাখিরা গাছে আশ্রয় নেয়, grasshopper takes the lead, অর্থাৎ it is the first to start doing something, it is the most active, সবচেয়ে বেশি সক্রিয় in producing a sound and thereby keeping alive the music of nature। প্রকৃতির গানকে তখনও বাঁচিয়ে রাখতে সাহায্য করে। I would like to draw your attention to the use of the two words। প্রথমে উনি বলেছিলেন হেজ, এবং তারপরে এখানে আসছে উইড। ইট ইজ ক্রিয়েটেড কেয়ারফুলি, হেজটা কিন্তু এমনি এমনি জন্মায় না, ইট ইজ ক্রিয়েটেড কেয়ারফুলি। উইড আনওয়ান্টেড ওয়াইল্ড প্ল্যান্ট। তো কেয়ার আর কেয়ারলেস দুটো জায়গা, দুটো এক্সট্রিম, যেমন সামার এবং উইন্টার দুটো এক্সট্রিম। সামারও মিউজিক অফ নেচার আছে, উইন্টারও আছে, আবার যেখানে কেয়ারফুলি আমরা কোনো কিছু করি সেখানেও আছে, আর যেটা কেয়ারলেসলি গড়ে ওঠে, কেয়ারলেসলি বেড়ে ওঠে নিজে থেকেই, সেখানেও আছে। কিটস যেন এই পার্টিকুলার ওয়ার্ডগুলো থেকে প্রমাণ করতে চাইছেন, হি ট্রাইজ টু প্রুভ দ্য থিওরি দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ omnipresent। পোয়েট্রি অফ আর্থ অর্থাৎ পৃথিবীর যে গান, পৃথিবীর যে মিউজিক, সেটা সব জায়গায় থাকে এবং তা কখনোই শেষ হয় না। অক্টেটে আমাদের এই কথাগুলোই বলা হলো। আমি আরেকবার তোমাদের সুবিধার্থে পুরোটা রিপিট করে দিচ্ছি। দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর গান কখনো শেষ হয় না, মরে যায় না। when all the birds are faint with the hot sun, when all the birds are tired because of the presence of the hot sun, অর্থাৎ সূর্যের প্রখর দাবদাহের জন্য যখন সমস্ত পাখি ভীষণ রকম ক্লান্ত, অবসন্ন, প্রায় অজ্ঞান হয়ে পড়ে, and hide in cooling trees, এবং লুকিয়ে পড়ে শীতল গাছের ছায়ায়, a voice will run, তখনও একটা কণ্ঠস্বর চলতে থাকে, from hedge to hedge, এক ঝোপের সারি থেকে আরেক ঝোপের সারিতে, about the new mown meadow, in the freshly cut meadow, সদ্য কাটা ফসলের ভূমিতে, এক গাছের সারি, এক ঝোপের সারি থেকে আরেক ঝোপের সারিতে তার গান চলতেই থাকে। এর পরের চার লাইন, দ্যাট ইজ দ্য গ্রাসহপার্স, এবং তারপরে বলা হচ্ছে ওই গান কার গান? গ্রাসহপারের গান। কার ভয়েস? হুজ ভয়েস ইজ ইট? ইট ইজ দ্য গ্রাসহপার্স ভয়েস। হি টেকস দ্য লিড, সে লিড সিঙ্গারের ভূমিকা পালন করে। হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ, সে হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়, ইন সামার লাক্সারি, ইন দি অ্যাবান্ডেন্স অফ সামার, অর্থাৎ ওই সামারের যে সেন্স অফ প্লিজারেবল ইজ, একটা সামারের যে কমফোর্ট, সেই কমফোর্টকে সে পুরোপুরি উপভোগ করে, ঘুরে বেড়ায়। হি হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, তার আনন্দ কখনো শেষ হয় না। হ্যাজ নেভার ডান, দ্যাট মিনস ইট ডাজ নট কাম টু অ্যান এন্ড। হ্যাজ নেভার ডান, ডান মানে হচ্ছে ফিনিশড, finished with something. So has never done with his delight, that means not finished with something. His delight never comes to an end.
তার আনন্দ কখনো শেষ হয় না। For when tired out with fun, যখন সে ক্লান্ত হয়ে পড়ে, he rests at ease, তখন সে একটু কমফোর্টেবলি বিশ্রাম নিয়ে নেয়, beneath some pleasant weed, কোনো একটা সুন্দর আগাছা, তার জন্য সুন্দর, কারণ সেটা তাকে অন্তত ক্ষণিকের বিশ্রাম দেয়। But the grasshopper takes a rest only to regain its energy. একটুখানি এনার্জি হয়তো সে আবার একটুখানি বিশ্রাম নিচ্ছে, সে তার এনার্জিটাকে আরো পুনরায় ইনভিগোরেট নিজেকে করার জন্য, নিজেকে আবার প্রাণপ্রাচুর্যে ভরিয়ে দেওয়ার জন্য। and then it begins its song anew, আবার নতুন করে সে তার গান শুরু করে। This is the octet, and next we will come to the sestet.